আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ভিত্তিক ক্লাসে। আমি ফাতিমা বেগম, সহকারী শিক্ষিকা, বাংলা, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র, সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। আজকে আমাদের আলোচ্য, তোমাদের যে লেসন প্ল্যান দেওয়া হয়েছে সেখানে বানান একটি অংশ দেওয়া আছে, সেটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটু বানানের যে নিয়ম, কেন বানানের নিয়ম তৈরি করা হয়েছে সেটা সম্পর্কে একটু জেনে নেব। ভাষা কিন্তু প্রবাহমান, পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে কিন্তু ভাষা পরিবর্তন হচ্ছে। বাংলা ভাষার জন্ম প্রায় 2000 বছর আগে বা 1500 বছর আগে যদি হয়ে থাকে, সেই সময়ের যে বাংলা ভাষা ছিল সেই ভাষা কিন্তু বর্তমানে আমরা যে আজকের যে ভাষার কথা বলছি তার সাথে কিন্তু অনেক পার্থক্য দেখা যায়। মধ্যযুগের ভাষার সাথে কিন্তু আমাদের ভাষাটার এখন অনেক পার্থক্য। আমাদের কিছুদিন পূর্বেও কিছু কিছু নতুন শব্দ কিন্তু বাংলা ভাষায় ছিল না, যেমন মিসড কল, রিসিভ, কল। এই শব্দগুলো কিন্তু আমরা সচরাচর ব্যবহার করতাম না, কিন্তু প্রযুক্তির উন্নয়নের ফলে এই শব্দগুলো কিন্তু এখন বাংলা ভাষা গ্রহণ করেছে। যদিও এগুলো বিদেশি শব্দ বা ইংলিশ শব্দ, সেগুলো কিন্তু বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখন আমরা ফোন যদি আসে, ফোন যদি বাসে, তখন কিন্তু আমরা সেটাকে ফোন বলি বা মোবাইল ফোন বলে থাকি। কেউ বলি না তারবিহীন বার্তা বা কল আসছে বা ডাকছে, ফোন ডাকছে, এরকম কিন্তু কেউ বলি না। সবাই কিন্তু কল আসছে বা ফোন রিসিভ করো, এই কথাগুলো বলে থাকি। তো এতে বোঝা যায় যে ভাষা কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তনশীল ভাষা, প্রতিটি ভাষার ক্ষেত্রে সুনিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খল বানান পদ্ধতির প্রয়োজনীয়তা। কেন প্রয়োজনীয়তা রয়েছে দেখো তো। আমি একটা শব্দ যদি লিখি, আমি একটা শব্দ লিখছি নারী, আবার লিখছি দাঁড়ি। এই শব্দগুলো রস্বীকার, দীর্ঘইকার, যে কোনো একটা দিয়ে এগুলো কিন্তু হয়ে যায়। এখন কিন্তু সেটা আমরা নারী, আবার যদি বলি রানী, এই শব্দটা এক সময় এভাবে হয়তো মূর্ধন্য দিয়ে, দীর্ঘকার দিয়ে, দীর্ঘইকার দিয়ে, এখন কিন্তু আমরা চাইলে একটা রস্বীকার দিয়ে লিখতে পারি, দুটোই কিন্তু সঠিক। এই যে বাংলা বানানের যে তফাৎ বা ভিন্নতা দেখা যায় যে এক একজন এক একভাবে লিখে। তো যারা আমরা সাধারণ মানুষ লিখতে গিয়ে বিভ্রান্তিতে পড়ে যাই, সেই বিভ্রান্তি থেকে এড়ানোর জন্য মূলত বাংলা বানানের নিয়ম তৈরি করা হয়েছে। আমরা বাংলা বানানে বলতে পারি যে বাক্যটিকে বর্ণ বা হরফের সাহায্যে লিখিত রূপ দেওয়ার প্রক্রিয়াই হচ্ছে বানান। একই শব্দের একাধিক বানান বিভ্রান্তির সৃষ্টি করে। বাংলা ভাষা হাজার বছরের পুরনো। বাংলা ভাষায় দীর্ঘকাল ধরে বানানের কোনো সুনির্দিষ্ট নিয়ম ছিল না। এর ফলে দেখা যাচ্ছে যে একই শব্দের একাধিক বানান চলে এসেছে। বাংলা বানানের নিয়ম বেঁধে দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যারা ভূমিকা পালন করেন তা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়। 1936 সালে তারা বাংলা বানানের নিয়ম প্রবর্তন করে। এর 1937 সালে তারা আবার এর দ্বিতীয় সংস্করণ বানায় বা দ্বিতীয় সংস্করণ প্রকাশিত করে। বাংলাদেশ যে আমাদের যে বইগুলো, আমাদের যে পাঠ্য বইগুলো, তার যে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড 1988 সালে বাংলা বানানের একটা নিয়ম তৈরি করে। এরপর 1992 সালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম নামে একটি বই প্রণয়ন করেন, যার মাধ্যমে বাংলা বানানের নিয়মগুলো বেঁধে দেওয়া হয় বা এই নিয়মের মধ্যেই বানানগুলো হওয়া উচিত। তো বাংলা ভাষায় যেহেতু অনেক ভাষার শব্দ আছে, বিভিন্ন ভাষা যেমন উৎসগত দিক থেকে 5 ভাগে ভাগ করতে পারি: তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি, বিদেশি। এই যে খাঁটি বাংলা বা দেশি যে শব্দগুলো, সেগুলো শুধুমাত্র আমাদের নিজস্ব। এখানে যারা প্রাচীন আর্য গোষ্ঠী, দ্রাবিড় বা প্রাচীন যারা বাস করতো, অস্ট্রিক, এই যে অনার্য জাতির যে ভাষাটা ছিল সেটা হলো দেশি ভাষা। সংস্কৃত কোনগুলো, যেগুলো তৎসম হলো, তৎসম মানে তৎশব্দের অর্থ তার, সম্পর্কটি সমান। তৎসম শব্দ যদি ভাঙি তাহলে পাই তৎশব্দের অর্থ তার, আর সম শব্দের অর্থ সমান। তাহলে কার সমানের কথা বলা হয়েছে? তৎসম শব্দের সমান। মানে এটা কি তৎসম হলো? তাহলে তৎসম শব্দ হলো কি সংস্কৃত শব্দে হলো তৎসম শব্দ, যেগুলো বাংলা ভাষায় চলে এসেছে। তারপরে আমরা অর্ধ তৎসম, যেগুলো কিছুটা পরিবর্তন হয়ে বাংলা ভাষায় চলে এসেছে। তদ্ভব, যেটাও
ওই তৎসম শব্দ থেকে বা সংস্কৃত শব্দ থেকে উৎপন্ন। তো এই শব্দগুলোর জন্য যে কীভাবে আমরা ব্যবহার করব সেটার জন্য মূলত বানান রীতি প্রচলন করা হয়েছে বা বানান ব্যবহার করা হয় যে কীভাবে আমরা এটা লিখব। তো এই বানানের মধ্যে একটা বিশেষ সমস্যা দেখা যায়, রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ, তারপরে দন্ত ন মূর্ধন্য, তারপরে দন্ত স মূর্ধন্য স, এই সব বর্ণগুলো যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমরা বিভ্রান্তিতে পড়ে যাই যে আমরা কোন বর্ণটা লিখব, কোনটা লিখলে সঠিক হবে। তো এই জন্য বাংলা বানানের নিয়মে আজকে আমাদের আলোচ্য হলো নত্যবিধান ও সত্যবিধান। প্রথমে আমরা নত্যবিধান সম্পর্কে জেনে নেব। নত্যবিধান, নত্যবিধান কাকে বলে? যে রীতি অনুসারে বাংলা ভাষা ব্যবহৃত তৎসম শব্দে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের বানানে দন্তন্য এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি মূর্ধন্য ন ব্যবহারের নিয়মকে নত্যবিধান বলে। যেমন আমরা ঋণ লেখি, তৃণ লেখি, এই শব্দগুলো কিন্তু তৎসম শব্দ। এখন এই নত্যবিধানের নিয়মাবলী কি কি থাকলে বা কোন কোন চিহ্নগুলো দেখে আমরা দন্তন্যের জায়গায় মূর্ধন্য ব্যবহার করব সেগুলো একটু আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে যে নিয়মটি আছে, এক নম্বরে আছে রি, র, মূর্ধন্য স এবং রিকার কি বলেছি, রি, র, মূর্ধন্য স এবং রিকার, রেফ, রফলা এবং ক্ষীয় এই বর্ণগুলি যদি থাকে এরপরে যে নটা হয় সেটা অবশ্যই কি হবে, মূর্ধন্য হবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি, প্রথমে রি এবং রিকার দিয়ে দেখাচ্ছি। রিকারের পরে মূর্ধন্য হয়। যেমন আমরা কি লিখতে পারি, আমি বলেছি রি এবং রিকার, তাহলে
বরণ ব র ন। এই র এর পরে যে নটা এসেছে সেটা কিন্তু অবশ্যই মূর্ধন্য হবে। এরপরে আছে কিরণ ইত্যাদি। আবার যদি আমি বলি ব্যাকরণ, র এর পরে যে নটা এসেছে সেটা কিন্তু মূর্ধন্য হয়েছে। এরপরে আমি দেখাচ্ছি র ফলা দিয়ে। র ফলা এর পরে মূর্ধন্য হয়। দেখো কিভাবে হয়। আমি যদি দেখি প্রাণ, র ফলা আছে, পর ফলা আকার, তারপরে যে নটা এসেছে সেটা কিন্তু মূর্ধন্য। যদি আমি বলি শ্রেণী, সেটাও কিন্তু এই র ফলার জন্য পরের নটা কি হবে? মূর্ধন্য হবে। এরপরে যদি বলি আমি চিত্রণ, জয় রসিকার তয় র ফলা মূর্ধন্য চিত্রণ। এখানে এই যে র ফলা আছে, এখানে এই র ফলার জন্য কি এসেছে? পরের নটা মূর্ধন্য হয়েছে। এরপরে যে নিয়মটি আছে সেটা হচ্ছে রেফ, এরপরে কি হবে? মূর্ধন্য হবে। রেফর পরে মূর্ধন্য হয়। দেখো যেমন কর্ণ, পূর্ণ, যেমন কর্ণ। এরপর যদি বলি বর্ণ, একইভাবে এই যে র ফলা এর পরের নটা কি হয়েছে? মূর্ধন্য হয়েছে। যদি বলি বর্ণনা বা শীর্ণ, নটা কি হবে? মূর্ধন্য হবে। এরপরে যে আমার বাকি আছে ক্ষীয়, এখন আমি দেখাচ্ছি ক্ষীয়র পরে মূর্ধন্য হয়। যেমন দেখো বর্ষণ, প্রেষণ, ভাষণ, রক্ষণ, শিক্ষণ, রক্ষণ, শিক্ষণ, ভক্ষণ। এই যে ক্ষীয়র পরে কি এসেছে? সবগুলো ন হয়েছে মূর্ধন্য। আমার বাকি আছে মূর্ধন্য স, এর পরে কি হবে? মূর্ধন্য হয়। যেমন ভাষণ, বর্ষণ, দূষণ ইত্যাদি। বর্ষণ, দূষণ। এখানে কি এসেছে আমার? ভাষণ মূর্ধন্য মূর্ধন্য স এসেছে, এই জন্য পরের নটা কি হয়েছে? মূর্ধন্য হয়েছে। বর্ষণে মূর্ধন্য স হওয়ার পরে নটা কি হয়ে গেছে? মূর্ধন্য হয়েছে। দূষণে মূর্ধন্য স থাকায় কি হয়েছে? মূর্ধন্য হয়েছে। তো আমাদের যে প্রথম যে নিয়মটি ছিল লীল স এর পরে এবং রেফ থাকলে, র ফলা থাকলে এবং কি ক্ষীয় এবং মূর্ধন্য স থাকলে তারপরে কি হয়? মূর্ধন্য হয়। এরপরে আমরা চলে যাচ্ছি পরের যে নিয়মটি আছে সেখানে আছে কি বলা যায় তো, লীল স এর পরে যদি রি র মূর্ধন্য স, তারপরে র ফলা রেফ, এগুলো যদি থাকে, এরপরে যদি ক বর্গ, ক বর্গ বলতে আমরা কোনটাকে বুঝি? আমরা যে বর্ণমালা পড়েছিলাম সেখানে আমাদের কি ছিল? ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ আছে তাকে আমরা স্পর্শ বর্ণ বলে থাকি। এই স্পর্শ বর্ণগুলোকে 5টা ভাগে ভাগ করা যায়। প্রতিটি 5টি করে 25টি বর্ণকে 5টি বর্গে বিভক্ত করা হয়েছে। এই যে 5টি বর্গ, ক থেকে উ, চ থেকে ইয়, ট থেকে মূর্ধন্য, ত থেকে দন্তন্য, প থেকে ম। এই প্রত্যেকটি বর্ণের যে প্রথম যে বর্ণ, এই বর্ণের অনুসারে নাম করা হয়েছে ক বর্গ, ট বর্গ, চ বর্গ, তারপরে ত বর্গ এবং প বর্গ। এই যে ক বর্গ আমি কি বলেছি? যদি ক বর্গ হয় তাহলে ক বর্গের মধ্যে কি কি আছে? ক, খ, গ, ঘ, ঙ। প বর্গের কথা বলেছি, সেখানে আছে প, ফ, ব, ভ, ম। এই বর্ণগুলো যদি থাকে, আবার যদি অন্তস্থ জ,
অন্তস্তীয় এবং খ এই বর্ণগুলো যদি আসে, অথবা স্বরবর্ণ অথবা অনুস্বার এই বর্ণগুলো যদি হয়, তাহলে তারপরেও কি হবে? মূর্ধন্য স হবে। আমি নিয়মটা একটু লিখে দিচ্ছি। 2 নম্বর নিয়ম হলো রি র মূর্ধন্য স রেফ রফলা ক্ষিয় এই বর্ণের পরে গুলোর পরের বর্ণ যদি ক বর্গ, ক বর্গের মধ্যে কি কি আছে? ক থেকে ক খ গ ঘ উ প বর্গ, প বর্গ, স্বরবর্ণ, স্বরবর্ণ, তারপরে অন্তস্থ জ, অন্তস্তীয় এবং খ এই বর্ণগুলো এবং অনুস্বার, অনুস্বার এই বর্ণগুলো যদি আসে, এই যে আমি রি র স এর পরে যদি এই বর্ণগুলো আসে, তাহলে তারপরে যে বর্ণ হয় সেটা হয় এর পরের দন্তন্য কি হবে? দন্তন্য মূর্ধন্য হয়। এখন আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো, অর্পণ, এখানে কি আছে? অর্পণ, এখানে র আছে, রেফ আছে যেটা, এরপরে কি এসেছে? প বর্গ, মানে ক এসেছে, তারপরে যে নটা হয়েছে সেটা হয়েছে মূর্ধন্য। এরপরে যদি আমি বলি কৃপণ, কৃপণ এখানে কি আছে? এরপরে এসেছে কি আমার? প বর্গ, মানে ক এসেছে, এরপরে যে নটা হয়েছে সেটা কি হয়েছে? অবশ্যই এটা মূর্ধন্য হবে। যদি আমি বলি হরিণ, হরিণ, এখানে কি আছে? হরিণ, র এর পরে মূর্ধন্য হয়েছে। স্বরবর্ণ হ ঋণ, র এর পরে কিন্তু হ ঋণ, র এর পরে একটা রস্বই এসেছে, এই জন্য এর পরের যে নটা সেটা কি হয়েছে? মূর্ধন্য হয়েছে। যদি আমি বলি শ্রবণ, লিখে দিচ্ছি শ্রবণ, এই যে ব এর পরে কি এসেছে? আমার মূর্ধন্য হয়ে গেছে, নটা কি হয়েছে? মূর্ধন্য হয়েছে। এর পরের যে নিয়মটি আছে সেটি হচ্ছে যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন যদি ট বর্গের হয়, সেখানে মূর্ধন্য হয়। এখন যুক্ত ব্যঞ্জন কি? আমরা যে যুক্ত বর্ণ বলি, যেমন বলি স এর সাথে ট হয় অনেক সময়, শয় ট, শয় ঠ, আবার কি নয় ট, এরকম হয় না? এই যে যুক্ত ব্যঞ্জনগুলো, যুক্ত ব্যঞ্জন যদি হয় ট বর্গ, ট বর্গ বলতে কি কি বুঝি আমি? ট ঠ ড ঢ, এটার সাথে সবসময় কি হবে? মূর্ধন্য হবে। ট ঠ ড ঢ যদি হয় কোনো যুক্ত ব্যঞ্জন, এর সাথে সবসময় কি হবে? মূর্ধন্য হয়। যেমন আমি বলছি
আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যে নিয়মটি আছে সেটি হলো প্র, পরা, অপ, অপর আর পরি। এই উপসর্গগুলোর পরে, এগুলোর পরে যদি অন্য শব্দ বসে, এই উপসর্গগুলোর পরে যদি কি হয় অন্য শব্দ বসে, এই অন্য দন্ত ন সবসময় কি হয়ে যাবে অন্য বসে, তাহলে দন্ত ন কি হবে মূর্ধন্য হয়ে যাবে, ন হবে। যেমন দেখো পুরোযোগ অন্ধ কি হয়েছে প্রাণ। এখানে আমার এই নটা কিন্তু এখানে নিচে চলে এসেছে, যে নিচে যে নটা সেটা কিন্তু মূর্ধন্য, এই নটা মূর্ধন্য, এটা কিন্তু দন্ত না। এরপর যদি বলি আমি পরযোগ অন্ধ, পরযোগ অন্ধ কি হয়ে যাবে পরাণ, নটা আমার নিচে চলে আসছে। এভাবে পূর্বযোগ অন্য, পূর্বাহ্ন, অপরযোগ অন্য, অপরাহ্ন। তারপরে আছে কতগুলো শব্দে সাধারণভাবে স্বাভাবিকভাবে কি হয় মূর্ধন্য বসে, যেমন অনু, কোন, লবণ, এগুলো কোনো নিয়ম মেনে না, এগুলো স্বাভাবিকভাবেই স্বভাবতই হয়ে যায়, এগুলো নিয়মের বাইরে থেকেই সবসময় কিন্তু এটার সাথে সবসময় মূর্ধন্য বসে। যেমন লাবণ্য আছে, বিপণী, পূর্ণ, ফণী, তারপরে বিনা, এই শব্দগুলোতে সাধারণভাবে সবসময় কি হবে মূর্ধন্য হবে, এটা কোনো নিয়মের মধ্যেও পড়বে না। এখন আমরা আসি নদ্যবিধান কোন কোন জায়গায় আমরা ব্যবহার করতে পারবো না। দেখো যুক্ত ব্যঞ্জন, আমি আগে বলেছিলাম কি এখানে যুক্ত ব্যঞ্জন যদি ট বর্গের হয় তাহলে সেখানে এখানে বলছে যদি ত বর্গের হয় তার সাথে মূর্ধন্য না হয় কি হবে না, সেখানে কি হবে দন্ত ন হবে। আগেটা কি ছিল ট বর্গ ছিল, এখানে ট বর্গের পরিবর্তে হয়েছে কি ত বর্গ। এই ত বর্গ হলে কি হবে সেখানে দন্ত ন হবে। যেমন আমি একটু বুঝিয়ে দিচ্ছি, অন্ত, এই যে তটা এসেছে এটা কিন্তু তয়ের সাথে যে নটা এসেছে এটা কিন্তু দন্ত ন হয়েছে, মূর্ধন্য কিন্তু হয়নি। এরপর যদি বলি আমি শান্ত, এটাও কিন্তু মূর্ধন্য হয়নি, দন্ত ন হয়েছে। যদি বলি বন্ধু, এই যে দটা দয়ের সাথে যে নটা সেটা কিন্তু দন্ত ন হয়েছে। এরপরে আমি প্রথম দ্বিতীয় যে সূত্রটা লিখেছিলাম, এখানে আছে কি রি র স পরে রি র স, তারপরে রে র বলা ক্ষিয়, এই বর্ণগুলোর পরে যদি ক বর্গ, ক বর্গ, স্বরবর্ণ, অন্তস্থ জ, অন্তস্থ হ এবং অনুস্বার ছাড়া অন্য কোনো আসে, অন্য কোনো বর্ণ আছে
দন্তন্য হয়ে গেল। যদি আমি লিখি সোনা, এখানে কিন্তু মূর্ধন্য ষ ছিল, এখানে আছে দন্তস্ব, পরের বর্ণটা কি হয়েছে? দন্তন্য হয়েছে। আবার যদি আমি বলি কোনো বিদেশি শব্দ, সাধারণত ইংরেজি যে শব্দগুলো, সেখানে অবশ্যই দন্তন্য হবে, কখনোই সেখানে মূর্ধন্য হবে না। বা ইংরেজি বা যে কোনো বিদেশি শব্দে কি হবে? দন্তন্য হবে, কোনো মূর্ধন্য স এর ব্যবহার, মূর্ধন্য ব্যবহার হবে না। যেমন ফার্নিচার, সেকেন্ড, ড্রেন, কেরানি, এই শব্দগুলোর যে ন আছে সবগুলো কিন্তু দন্তন্য হয়েছে। এরপরে ক্রিয়াপদের বানান, আমরা তো অবশ্যই ক্রিয়াপদ চিনি, যে পদগুলো দিয়ে কোনো কাজ করা বোঝায় বা হওয়া বোঝায়, এগুলোকে বলা হয় কি? ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের পরে কি হবে? ক্রিয়াপদ কখনোই কি হবে না? দন্তন্য হবে, মূর্ধন্য হবে না। এখানে আছে কি? ক্রিয়াপদের ন দন্তন্য হয়, ন হয়। যেমন দেখো করেন, যাবেন, খাবেন ইত্যাদি, এগুলোতে যে ন আসে সেগুলো কি হয়? দন্তন্য হয়। এরপরে দেখো সমাসবদ্ধ যে পদগুলো আছে সেগুলো তো কি হয়? দন্তন্য হয়। এখন আমরা চলে যাচ্ছি শতবিধান। এখানে শতবিধানের কি হবে? দেখো বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে দন্তস্বয়ের পরিবর্তে মূর্ধন্য স ব্যবহারের নিয়মকে, এখানে কি ছিল? রত্নবিধান ছিল, এটা হবে শুধুমাত্র শতবিধান। কি বলছি আমি? বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে দন্তন্য স্বয়ের পরিবর্তে মূর্ধন্য স এর ব্যবহারের নিয়মকে শতবিধান বলে। এখন আমরা শতবিধানের নিয়মগুলো একটু জানার চেষ্টা করি, দেখি এখানে কি কি নিয়ম আছে। আমি এখন তোমাদের যে রত্নবিধান দিয়েছিলাম, আশা করছি তোমরা সেটা বুঝতে পেরেছো। এখন আমি আলোচনা করবো শতবিধান, যেখানে আমরা দন্ত স এর পরিবর্তে মূর্ধন্য স এর ব্যবহার করবো। সেই নিয়মগুলো কোন কোন জায়গায় আমরা ব্যবহার করবো সেটা সম্পর্কে আমাদের একটু ধারণা দিয়ে দিচ্ছি। দেখো শতবিধানে কি আছে? আমরা আগে যেরকম বলেছিলাম রি র স, রি এবং প্রথম নিয়মটা আমি লিখছি, রি এবং রিকারের পরে রি কারের পরে স কি হবে? মূর্ধন্য স হবে। মূর্ধন্য স হবে। যেমন আমি লিখছি টিশা, কি হয়েছে? রিকারের পরে সটা কি হয়ে গেছে? মূর্ধন্য স হয়েছে। লিখছি ঋষ, রিকারের পরে সটা কি হয়েছে? মূর্ধন্য স হয়েছে। যদি বলি আমি ঋষি, কি হবে? এই সটা মূর্ধন্য স হবে। এরপরে যে নিয়মটি আছে সেটি হচ্ছে কি? রেফের পরে কি হয়? রেফের পরে স কি হবে? মূর্ধন্য স হবে। যেমন দেখো বর্ষণ, রেফের পরের যে সটা আছে সেটা কি হয়েছে? আমরা তো রেফের ব্যবহারটা জানি, যে বর্ণর পর বসে তারপরের যে বর্ণটা আসে তারপরে কিন্তু রেফ সবসময় বসে। এরপরে যদি বলি ঈর্ষা বা শীর্ষ, শীর্ষ উচ্চারণটা কিন্তু রয়ের উচ্চারণটা কিন্তু তালবস্বর স এর দ্বিতীয়টার পরে শীর্ষ, র উচ্চারণ হয়েছে, তারপরের যে মূর্ধন্য স্বরটা সেটা কিন্তু মূর্ধন্য স হয়েছে। এরপরে দেখো ট বর্গের আগের নিয়মের মতোই ট বর্গের কি হবে? সবসময়
নষ্ট, দুষ্ট ইত্যাদি ইত্যাদি। এগুলো কিন্তু অনেক আছে যেগুলো কিন্তু সবগুলো স্বরের সাথে যে টটা আসে সেটা কিন্তু কি হবে, ট ঠ ড ঢ এগুলোর সাথে যে ছটা হয় যুক্ত ব্যঞ্জনে সেটা কিন্তু অবশ্যই মূর্ধন্য ষ হয়। এরপরে যে নিয়মটি আছে সেটা হলো ইকারান্ত তো ও উকারান্ত তো উপসর্গের পরে মূর্ধন্য ষ হয়। যেমন দেখো অভিসর্গ, এরপরে আমরা বলতে পারি প্রতিষ্ঠান, একটু লিখছি তারপরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তারপরে দেখো বিষম, সুষম, দেখো এখানে কি বলেছি ই কারান্ত, রস ই, আমি যদি বলি ও ভি কি এসেছে, ই এসেছে, এরপরে ও ভি যে ইটা এরপরে যে শটা আসে সেটা কি হবে, অবশ্যই মূর্ধন্য ষ হবে। এবার দেখো প্রতিষ্ঠান, প্রতি এখানে কি আছে ই আছে, এরপরে যে শটা এসেছে সেটা কিন্তু কি হয়েছে, মূর্ধন্য ষ হয়েছে। এরপর দেখো বিষম, বি এটাও কিন্তু রস্বই। এরপর দেখো সুষম, আমি যদি বলি অনুষ্ঠান, অনুষ্ঠান এখানে কি আছে সু, উকারান্ত আছে, উ আছে, এরপরে কি শটা কি হয়েছে, মূর্ধন্য ষ হয়েছে। অনু নয়ের সাথে কি এসেছে, উকারান্ত এসেছে, উকার এসেছে, এরপরে যে শটা এসেছে সেটা কি হবে, অবশ্যই মূর্ধন্য ষ হবে। এবার দেখো সন্ধিতে বিসর্গ যুক্ত রস্বই বা রস্বকারের পর ক খ ক খ প ফ এর যে কোনো একটি থাকলে কি হবে, বিসর্গ স্থানে মূর্ধন্য ষ হয়ে যাবে। আমি আবার বলছি, এটা একটু লিখে দিচ্ছি। সন্ধিতে বিসর্গ যুক্ত ই কার বা উকার কার এর পরে ক খ অথবা প ফ আসলে ক খ এর পরে বিসর্গ হলে তা মূর্ধন্য ষ হয়ে যায়। একটু লক্ষ্য করো কি বলছি, এই যে বিসর্গযুক্ত সন্ধি যেমন কি আছে রস্বকার, রস্বীকার বা রস্বকারের পরে যদি কি থাকে ক খ অথবা ক খ যদি থাকে, এরপরে যদি বিসর্গ হয়, এরপর যদি বিসর্গ হয় সেটা কি হয়ে যাবে, বিসর্গের স্থানে কি হয়ে যাবে, মূর্ধন্য ষ হয়ে যাবে। আমি একটু লিখে দিচ্ছি, দেখো নিজ নিজ প্রভু কি হয়ে যাচ্ছে, এটা নিজ প্রভু। এখানে কি ছিল, এটা ছিল কি ছিল, বিসর্গ ছিল, এখানে বিসর্গটা কি হয়ে গেছে, এই প আছে, পরের ফলে কি হয়ে গেছে, বিসর্গটা মূর্ধন্য ষ হয়ে গেছে। এরপর যদি বলি বহিষ্কার, বহিযোগ কার সমান কি হয়ে গেল, এটা বহিষ্কার। এখানে ছিল এই বিসর্গটা, এখানে বিসর্গ পরে আছে কি কার আছে, ক আছে, এই শটা কি হয়ে গেছে, মূর্ধন্য ষ হয়ে গেছে। এরপরে নিয়মটি হলো দেখো সম্বোধন সূচক শব্দের এ কারের পর মূর্ধন্য ষ হয়। সম্বোধন সূচক পদ যেমন দেখো পদের
ব্যবহার করি না। তারপরে দেখো সুজনে সু, এখানে কি আছে দেখো সম্বোধন পদে একারের পরে এই যে একার আছে কি কল্যাণী এ, তারপরে যে শটা এসেছে সেটা কি হয়েছে মূর্ধন্য স হয়েছে বধূব এ সু, অন্তস্থ একারের পরে যে শটা সেটা কিন্তু মূর্ধন্য স হয়েছে সুজনে সু, এখানেও কিন্তু একইভাবে তৈরি হয়েছে। এরপরে দেখো কতগুলো তৎসম শব্দ আছে যেগুলোতে স্বভাবতই মূর্ধন্য স হয়। আগে যেমন আমরা দেখেছিলাম নত্যবিধানে যে কিছু কিছু শব্দে স্বাভাবিকভাবেই কি হয়ে গেছে, এখানে কোনো নিয়মের ধার ধারে না, সে নিজের মতো করে কিন্তু হয়ে যায়। ঠিক এখানে সত্যবিধানেও আছে দেখো অভিলাষ, দূষণ, ভাষা, মানুষ, বিষ, এই শব্দগুলো বা বর্ণগুলোর পর এগুলোতে কিন্তু শব্দগুলোতে কিন্তু স্বাভাবিকভাবে মূর্ধন্য স চলে এসেছে। শেষ, এই শব্দগুলো আমি বললাম এগুলো তো স্বাভাবিকভাবে বসে। এখন দেখো সত্যবিধান কোন কোন জায়গায় আমরা ব্যবহার করবো না, সত্যবিধানের নিষেধ কোন কোন জায়গায় দেখো তদ্ভব বা খাঁটি বাংলা শব্দে আমরা মূর্ধন্য স ব্যবহার করবো না। তদ্ভব বা খাঁটি বাংলা শব্দে বাংলা শব্দে মূর্ধন্য স হবে না। যেমন দেখো মিনছে একটা বাংলা শব্দ, মিনছে, এখানে শটা কি হবে দন্ত স হবে, মূর্ধন্য স হবে না। এরপরে দেখো অ আ এবং বর্ণে যদি বিসর্গ থাকে তারপরে ক খ প খ থাকলে সন্ধিতে বিসর্গের স্থানে দন্ত স হয়। যেমন নমস্কার, তিরস্কার, মনস্কার। এবং দেখো বিদেশি শব্দে বিশেষ করে ইংরেজি শব্দে কখনোই কি হবে না মূর্ধন্য স হবে না। যেমন দেখো শব্দে মূর্ধন্য স হবে না। যেমন মাস্টার, পোস্ট অফিস, পোস্ট অফিস, এই শব্দগুলো কিন্তু বিদেশি শব্দ, এই শব্দগুলোতে কখনোই হবে না মূর্ধন্য স হবে না। এবার দেখো সাত প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্য স হবে না। যেরকম দেখো অগ্নিস্বাদ, অগ্নিস্বাদ, ধূলিস্বাদ, এই সাত শব্দগুলো বা প্রত্যয় যে শব্দগুলো যে প্রত্যয়যুক্ত যে বর্ণ বা শব্দ এখানে কি হবে না মূর্ধন্য স হবে না। এবারে দেখো সম্মান সূচক, আগে আমরা পড়েছিলাম যে সম্ভাষণ সূচক যে শব্দে একারের পরে মূর্ধন্য স হয়, আর এখানে আছে আকারের পরে দন্ত স হয়। যেমন কি কল্যাণী আশু, মাননী আশু, সুজনী আশু, পূজনী আশু ইত্যাদি। এই বর্ণগুলো এই শব্দগুলোর শেষে আছে কি আছে আশু আছে, আ আছে, এই আ থাকায় এখানে কি হয়েছে দন্ত স হয়েছে, মূর্ধন্য স না হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে আমাদের নত্য এবং সত্যবিধান ছিল, তোমাদের সামনে বসে তো আমরা ক্লাসগুলো করাতে পারছি না, যেহেতু অনেক বড় একটা টপিক, এটা সামনে বসে তোমাদের বোঝানো উচিত ছিল, কিন্তু সেটা তো সম্ভব না। কিন্তু যতটুকু সম্ভব আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি তোমরা যদি ভালোভাবে ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, পরের ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফিজ।